সামনে কঠিন সময় অপেক্ষমান, একে গুরুত্ব না দিলে ক্ষতি হবে দেশের আর ভবিষ্যৎ প্রজন্মের, বলেছেন প্রধানমন্ত্রী। পেট্রোল, অকটেন ও কেরোসিন লিটারে ৫ টাকা করে বেড়েছে। দর অপরিবর্তিত ডিজেলের কার্যকর আজ থেকেই। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু আজ। সর্বোচ্চ সাজার প্রত্যাশা সরকারের, জানালেন আইনমন্ত্রী। দেশের ইতিহাসে রেকর্ড বাজেট দিতে যাচ্ছে সরকার। আকার বাড়ানোর পাশাপাশি বাস্তবায়নেও সর্বোচ্চ জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি কঠিন ও গুরুত্বপূর্ণ সময় সবার জন্য অপেক্ষা করছে। হেসে খেলে সে সময় পার করলে ক্ষতি হবে দেশের আর ভবিষ্যৎ প্রজন্মের। তিনি বলেন, সরকারের কাজ করবে। সরকার তখনই সফল হতে পারবে যখন দলের নেতাকর্মীরা সরকারের সঠিক কাজে সহযোগিতা করবে। রাজনৈতিক কর্মী হিসেবে রাজনীতি করার মাধ্যমে দলকে সঠিক রেখে সরকারকে সফল করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আহমেদ সরওয়ারের রিপোর্ট। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্যের শুরুতেই ছোটবেলায় তার পিতার শাসন নিয়ে স্মৃতিচারণ করে পারিবারিক শিক্ষা ও মূল্যবোধের বিষয়ে সবার দৃষ্টিতে আনেন। সামাজিক ও পারিবারিক মূল্যবোধ বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। উনি কানটা টেনে ধরে আমাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আমাকে বললেন যে ওকে সরি বলো। তারেক রহমান বলেন, স্বাধীনতার পর জিয়াউর রহমান যেমন বিধ্বস্ত একটি দেশ পেয়েছিলেন, অনেকটা সেই রকম পরিস্থিতিতে এই সরকারও দায়িত্ব নিয়েছে। তিনি বলেন, গত ১৭ বছর কি হয়েছে তার জীবন্ত সাক্ষী আপনারা। আমাদের সামনে প্রথমত একটি অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে। আমাদের সামনে একই সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময়টিতে, এই গুরুত্বপূর্ণ এবং কঠিন সময়ে আমাদের হেসে খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি কার হবে? ক্ষতি আপনার হয়তো হবে না, ক্ষতিটি হবে দেশের, ক্ষতিটি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের। প্রধানমন্ত্রী বলেন, মানুষ তার কাছেই প্রত্যাশা করে যার কাছে কিছু পেতে পারে। জাতীয়তাবাদী দলের কাছে মানুষের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, যে আশা ভরসা করে বিএনপির ইশতেহারের প্রতি জনগণ নির্বাচনে সমর্থন জানিয়েছে তা পূরণ করতে হবে। সরকার তখনই সফল হতে পারবে যখন এই দলের কর্মী হিসেবে আপনি সরকারের প্রত্যেকটি সঠিক কার্যক্রমকে আপনি সহযোগিতা করতে থাকবেন। কাজী পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হলে আপনি পলিটিক্স করার মাধ্যমেই আপনি দলকে সঠিক রাখবেন এবং দলকে সঠিক রাখার মাধ্যমেই আপনি সরকারকে সহযোগিতা করতে সক্ষম হবেন। জনগণের দৃষ্টিতে সফল সরকার হতে বিএনপির নির্বাচনে ইশতেহার বাস্তবায়নে কাজ করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মাধ্যমেই আপনি আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। চেষ্টা করব। দেশি ভোক্তা পর্যায়ে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। লিটারে ৫ টাকা বেড়ে পেট্রোল ১৪০, অকটেন ১৪৫ ও কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অপরিবর্তিত রয়েছে ডিজেলের দাম। নতুন দাম কার্যকর হবে আজ থেকেই। রবিবার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ভোক্তা পর্যায়ে অকটেনের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা, পেট্রোলের দাম ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে প্রতি লিটার ডিজেলের দাম আগের মতোই ১১৫ টাকা রাখা হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে এ বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। এর আগে গত ১৯ এপ্রিল থেকে প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা, অকটেনে ২০ টাকা, পেট্রোলে ১৯ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ানো হয়েছিল। ওই সময় ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। রাজধানীর পল্লবীতে শিশু রাবিসা ধর্ষণ ও হত্যা মামলায় ২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন আজ। এরই মধ্যে নৃশংস এই হত্যাকাণ্ডে দায়ের করা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। পরে ১ জুন অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়। অভিযোগ গঠনের মধ্য দিয়ে আজ মামলার বিচার শুরু হওয়ার কথা রয়েছে।
এর আগে নৃশংস এই ঘটনায় 5 দিনের মধ্যেই আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এই মামলার তদন্ত কর্মকর্তা জানান, আসামি সোহেল রানার বিরুদ্ধে সরাসরি ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে এই হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। গত 23 মে পল্লবীতে বিল্লাত ক্যাম্পের কাছে 11 নম্বর সেকশনের বি ব্লকের একটি ফ্ল্যাট থেকে শিশু রাবিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে রাবিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা চাইবে সরকার, জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রবিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদে এক অনুষ্ঠানে কথা বলেন আইনমন্ত্রী। এ সময় তিনি আরও জানান, সংবিধান সংশোধন কমিটিতে এখনও বিরোধী দল কোনো নাম দেয়নি, এর অপেক্ষায় রয়েছে সরকার। এছাড়া মানবাধিকার কমিশন ও গুম কমিশনের আইন বিষয়ে যে সুপারিশ এসেছে সেগুলো যাচাই বাছাই চলছে বলেও জানান আইনমন্ত্রী। সরকারের হাতে যতটুকু সময়, যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা সরকার প্রয়োগ করেছেন। আমি বলেছিলাম 1 সপ্তাহের মধ্যে চার্জশিট হবে। আলহামদুলিল্লাহ আমরা 1 সপ্তাহের মধ্যে চার্জশিট দিতে পেরেছি সঠিকভাবে। বাকিটা আদালতের কাজ, আদালতকে আমরা সহযোগিতা করব। আদালত চার্জশিট পাওয়ার পরেই আগামীকাল কোর্ট খুলবে, আদালত খুলবে, সেখানে প্রথম দিনেই এই মামলাটার গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য রেখেছেন। দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে, সেই বিবেচনায় আমাদের যে সর্বোচ্চ শাস্তি, আমরা মনে করি আদালত এই বিষয়টা বিবেচনায় নেবেন। ফ্রিজে টেম্পারেচার মিটার না থাকায় আদ্দিন হাসপাতালকে 2 লাখ টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে আরও 1 লাখ টাকা জরিমানা করেছে স্বাস্থ্য অধিদপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। হাসপাতালটিতে আরও অনেক অসঙ্গতি পাওয়ার দাবি করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। হাসপাতালের ইমারত নির্মাণের ত্রুটি সহ আরও কিছু অভিযোগ খতিয়ে দেখার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। এদিকে সাংবাদিকদের সঙ্গে আবারও দুর্ব্যবহার করেছে হাসপাতাল স্টাফরা। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। রবিবার বেলা 3টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী সহ হঠাৎ রাজধানীর আদ্দিন হাসপাতালে প্রবেশ করেন স্বাস্থ্য অধিদপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। প্রায় 3.25 ঘন্টা পর হাসপাতাল থেকে বের হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান, বেশ কিছু অসঙ্গতি পেয়েছেন তারা। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে যেগুলো আছে সেগুলোতে আসলে আমরা কোনোটাতে মিটার পাইনি, এই ধরনের বিষয় আছে। টেম্পারেচারের কোনো মিটার আমরা পাইনি। এছাড়া আমরা আরেকটা যেটা জিনিস আমরা পেয়েছি সেটা হলো যে কিছু কিছু জায়গায় একটু নোংরা আছে। হ্যাঁ, আমরা এই সার্বিক বিষয়টা বিবেচনা করে আমরা 3 লাখ টাকা জরিমানা করেছি। আমরা দীর্ঘ সময় আসলে হাসপাতালের বিভিন্ন জায়গা আমরা দেখেছি, দেখে আমরা কিছু বিষয় আমাদের কাছে একটু অ্যানোমালি ধরা পড়েছে। আমরা সেই সমস্ত বিষয় আমলে নিয়ে আমরা নিরাপদ খাদ্য আইন অনুযায়ী 2 লক্ষ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 1 লক্ষ টাকা, মোট 3 লক্ষ টাকা আমরা জরিমানা দণ্ড আরোপ করেছি। সেই টাকাটা ওনারা তাৎক্ষণিকভাবে আমাদের পরিশোধ করে। এত অনিয়মের পরও কেন এতদিন ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য অধিদপ্তর? এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি সংস্থাটির সহকারী পরিচালক। জনবলের ঘাটতির কারণে আপনারা তদারকি করতে পারেন না, তাহলে এই দায় কে নেবে? হাসপাতাল নেবেন, আপনারা নেবেন? এটা আসলে এটার ব্যাপারে যদি কিছু কথা বলতে হয়, এটার ব্যাপারে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে আপনাদের সঙ্গে কথা। ঠিক আছে, থ্যাংক ইউ আমরা শেষ করে দিই। হাসপাতালের ইমারত নির্মাণ ত্রুটি সহ আরও কিছু অভিযোগ খতিয়ে দেখার কথা জানান সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। আমাদের এখানে যিনি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছেন, যিনি দেখেন, তার সাথে আমরা আলোচনা করব, করে জানাবো। এদিকে সাংবাদিকদের সাথে দুর্ব্যবহারের জন্য রবিবার সকালে দুঃখ প্রকাশ করে আদ্দিন কর্তৃপক্ষ। তারপরও সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন হাসপাতাল স্টাফরা। এর আগে যমজ 2 শিশু সন্তান হারানো নাজমা বেগমের বাসায় যান স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, যমজ 2 শিশুর শারীরিক অবস্থার অবনতির কথা জানানো হলেও খোঁজ নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ঈদের টানা 7 দিনের ছুটি শেষে খুলছে অফিস, ব্যাংক, বিমা খুলছে আজ। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষজন। দর্শক, ঈদ শেষে কর্মজীবী মানুষের ফিরে আসার খবর সংগ্রহে কমলাপুর রেল স্টেশনে আছেন সিনিয়র রিপোর্টার মামুন আবদুল্লাহ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে।
মামুন, ঈদ শেষে রেলপথে ফিরে আসা মানুষের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। রেখা, রেলপথে আসলে মানুষের যে ভিড় সেটি আসলে একটা ট্রেন যখন আসে তখন সেই ভিড়টি কিন্তু লক্ষ্য করা যায়। প্ল্যাটফর্ম ভরে মানুষজন কিন্তু গাদাগাদি করে যাচ্ছিল। কিছুক্ষণ আগে এই ট্রেনটি এসেছে চিলাহাটি থেকে নীলফামারীর। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে আসলে ঈদের ছুটি তো গতকালকেই মূলত শেষ হয়ে গেছে, আজকে কিন্তু সরকারি অফিসগুলো খুলেছে এবং আজকে যেহেতু ঈদের পঞ্চম দিন, আপনি জানেন 25 তারিখ থেকে শুরু হয়েছিল ঈদের ছুটি, 31 তারিখ পর্যন্ত ঈদের ছুটি চলেছে এবং অনেক বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু আগেই খুলে গিয়েছিল। আপনি জানেন যে ঈদের ছুটি শেষ করে অনেকে বলছিলেন যে তারা স্বস্তিতেই ফিরছেন এবং অনেকে আবার বলছিলেন যে কিছুটা বিলম্বে তাদের ট্রেন এসেছে, প্রায় 1-1.5 ঘন্টা তাদের বিলম্ব হয়েছে, অনেকেই এটি অভিযোগ করছিলেন। তবে তারা যেহেতু আবার ফিরছেন কর্মস্থলে, বলছিলেন যে মোটামুটি স্বস্তিতেই তারা ফিরছেন। যাওয়ার সময় যে ভোগান্তি হয় সেই ভোগান্তি কিন্তু এখন হয়নি, এখন কিছুটা ভোগান্তিবিহীন স্বস্তিতেই তারা রাজধানীতে ব্যাক করছেন। তবে আপনাকে বলে রাখি যে আজকেও কিন্তু কিছু মানুষ রাজধানী ছাড়ছেন। আপনি যেমনটি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার ক্যামেরার মাধ্যমে, অনেকেই কিন্তু রাজধানী ছাড়ছেন। তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যেহেতু গ্রীষ্মকালীন একটি ছুটি আছে, সেই গ্রীষ্মকালীন ছুটি বেশিরভাগ স্কুলে কিন্তু দিয়ে দিয়েছে ঈদের সাথে গ্রীষ্মকালীন ছুটি। এই লম্বা ছুটি পাওয়ার কারণে এর আগে যারা ভিড় করেননি, ভিড় করে গাদাগাদি করে যাননি, তারাই কিন্তু মূলত এখন কিছুটা স্বস্তিতে গ্রামের বাড়িতে যাচ্ছেন। আবার অনেকে বলছেন যে ঈদের সময় তাদের কাজের ব্যস্ততা থাকে, কিছু মানুষ আসলে ঢাকায় থাকতেই হয়। আপনি জানেন যে যেমন ড্রাইভার থেকে শুরু করে বিভিন্ন অন্য কর্মীরা, যারা যেমন সংবাদ মাধ্যমের কর্মীদেরও কিন্তু অনেক সময় ঢাকাতে ঈদ করতে হয়, যেহেতু 24 ঘন্টায় তাদের সম্প্রচারে থাকতে হয়। এসব কারণে কিছু মানুষ কিন্তু এখনো ঢাকা ছাড়ছেন, তবে তারা একেবারেই স্বস্তিতে ঢাকা ছাড়ছেন এমনটি তাদের সাথে কথা হয়েছে। রেখা, মূলত আসলে মানুষের, কর্মজীবী মানুষের ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। ট্রেন কিন্তু মোটামুটি কিছুটা শিডিউল বিপর্যয় হচ্ছে, সেটিও যেমন আছে, মানুষের ভিড় বাড়তে থাকবে। তো রেখে এই ছিল আমার কাছে ঢাকায় ফেরা মানুষের সবশেষ খবর। মামুন, আপনাকে ধন্যবাদ। কর্মজীবী মানুষের রাজধানীতে ফেরার খবর জানাচ্ছিলেন মামুন আবদুল্লাহ। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ 9.25 লাখ কোটি টাকার রেকর্ড বাজেট দিচ্ছে সরকার। উচ্চাকাঙ্ক্ষার বাজেটে সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান শুধু নয়, জোর দেওয়া হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দেও। বাজেটকে তাই দৃষ্টিভঙ্গি বদলের বাজেট বলছেন কেউ কেউ। অর্থনীতিবিদরা বলছেন বাজেট বড় করলেই হবে না, বাস্তবায়নেও দিতে হবে সর্বোচ্চ জোর। সংস্কার ও সক্ষমতা বাড়ানো না হলে নতুন বাজেট কাগুজে দলিলে পরিণত হবার শঙ্কা বিশ্লেষকদের। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। আগামী 11 জুন সংসদে উঠছে 9.25 লাখ কোটি টাকার বাজেট। এই বাজেট চলতি বছরের তুলনায় 23% বড় আর সংশোধিত বাজেটের তুলনায় 18% বেশি। প্রয়োজনের তুলনায় আমি উচ্চাভিলাষী বলছি না, কিন্তু সক্ষমতার তুলনায় এটা উচ্চাভিলাষী, কারণ এই টাকাটা তো জোগাড় করতে হবে। আমি বাজেটে বিরাট ফিগার দেখাতে পারি, কিন্তু বাস্তবায়ন, ওই যে তুমি যেটা বললা, বাস্তবায়ন করে আমার দেখাতে হবে যে হ্যাঁ, এটা বাস্তবায়ন হয়েছে এবং অর্থনীতিতে এই অর্থটা সত্যিই ঢুকেছে। রেকর্ড পরিমাণ এই বাজেটে গুরুত্ব পাচ্ছে ফ্যামিলি ও কৃষক কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচি ও নতুন কর্মসংস্থান। শিক্ষা ও স্বাস্থ্যেও থাকছে বাড়তি নজর। বাজেটের সবচেয়ে বড় সমস্যা ছিল বাজেট করা হতো কিন্তু বাস্তবায়ন হতো না। এবারের বাজেটটি অন্তত এই দৃষ্টিভঙ্গিটা পরিবর্তনের একটা ইঙ্গিত থাকতে হবে যে আমি যে টাকা খরচ করব, প্রকৃত খরচ করব। 3 লাখ কোটি টাকার চূড়ান্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে শিক্ষার বরাদ্দ 47,000 কোটি টাকা, স্বাস্থ্য খাতের বরাদ্দ 35,000 কোটি। তবে এবারও 50,000 কোটি টাকার সর্বোচ্চ বরাদ্দ গেছে পরিবহন ও যোগাযোগ খাতে। উন্নয়ন খরচ 50 ভাগ বড় করা প্রশংসার হলেও প্রশ্ন বাস্তবায়ন নিয়ে। বিভিন্ন মন্ত্রণালয় এগুলো বাস্তবায়ন করবে, বিভিন্ন বিভাগ এগুলো বাস্তবায়ন করবে, যারা নাকি অতীতে ওই কম অঙ্কের টাকাও ভালোভাবে বাস্তবায়ন করতে পারেন নাই। সো এই জায়গাটাতে আমাদের অনেক বেশি নজর দিতে হবে যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা, সেখানে যেসব সংস্কার করার দরকার সেটা করা, সেখানে যে জবাবদিহিতা, যে সংস্কৃতি, সেইটা স্থাপন করা।
বিশাল বাজেট বাস্তবায়নে ৬,৯৫,০০০ কোটি টাকার রাজস্ব আয়ের উচ্চাভিলাষী টার্গেট ঠিক করছে সরকার, যা চলতি বাজেটের তুলনায় 23% বড়। এরপরও বাজেট ঘাটতি থাকবে 2,35,০০০ কোটি টাকা। এজন্য অভ্যন্তরীণ উৎস ব্যাংক ও সঞ্চয়পত্র থেকে 1,19,০০০ কোটি এবং বৈদেশিক উৎস থেকে 1,16,০০০ কোটি টাকা ঋণ করবে সরকার। সরকার অনেক জায়গা থেকেই কিন্তু ট্যাক্স পান না, জনগণ ট্যাক্স দিয়ে থাকেন। সো এখানেই প্রযুক্তির ব্যবহারটা আমার মনে হয় যে ইম্পর্টেন্ট। সো এইটা এনবিআর এর নিজস্ব যেসব সংস্কার করার দরকার সেটাও এখন করতে হবে। বাজেটে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন। সাধারণ মানুষকে স্বস্তি দিতে মূল্যস্ফীতির টার্গেট ধরা হচ্ছে 7.5%। বিশাল রাজস্ব ঘাটতি আর বৈশ্বিক চাপের মধ্যেও বড় এই বাজেট দিয়েই 6% প্রবৃদ্ধি অর্জনের টার্গেট ঠিক করছেন অর্থমন্ত্রী। আমি দুটো হুমকি দেখছি, একটা হলো ফুড প্রাইস আর একটা হলো এনার্জি প্রাইস, এবং এই দুটো হুমকি দিয়ে মুদ্রাস্ফীতিটা হয়ে যেতে পারে। অন্য দিক দিয়ে এইটা পূরণ করতে গিয়ে যেই বাজেটের অর্থটা আমরা সংগ্রহ করব, সেটা যদি টাকা ছাপিয়ে সংগ্রহ করা হয় তাহলে তো ইনফ্লেশন আরও বেড়ে যাবে। বাস্তবায়নের দিকে যাতে আমরা সাশ্রয়ীভাবে করতে পারি, সুশাসনের সাথে করতে পারি, সময় মতো শেষ করতে পারি, আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটার নিশ্চয়তা বিধান করতে পারি জবাবদিহিতার মাধ্যমে, এই বিষয়গুলোকে অবশ্যই আমাদের প্রাধান্য দিয়ে এবারের বাজেটটাকে চিন্তা করতে হবে। নতুন বাজেটে করমুক্ত আয়সীমা 25,000 টাকা বাড়িয়ে 3,75,000 টাকা করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। তবে মোটর সাইকেল ও ব্যাটারি চালিত রিকশার উপর অগ্রিম আয়কর বসতে পারে। উচ্চ মূল্যের গাড়ি নিবন্ধন ও বিলাসী পণ্যে নতুন করের প্রস্তাব দিতে পারেন অর্থমন্ত্রী। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর থেকে এখনই কাউকে উচ্ছেদের পরিকল্পনা নেই, তবে দেশে কোনো সন্ত্রাসের অভয়ারণ্য থাকবে না। যৌথ অভিযানের মাধ্যমে সারা দেশে সন্ত্রাস ও মাদক নির্মূল করা হবে। রবিবার সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর পরিদর্শনে গিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, জেলা কারাগার স্থানান্তর হবে জঙ্গল সলিমপুরে। কিশোর গ্যাং, মাদক ও জুয়া রোধে আইনের সংস্কার করা হবে বলেও জানান তিনি। পরে চট্টগ্রাম সার্কিট হাউজে সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন মন্ত্রী। এখানে যে সিসিটিভি ক্যামেরা বসিয়ে বিভিন্ন পাহারাদার বসিয়ে যেভাবে এলাকাগুলো তারা নিয়ন্ত্রণে রেখেছিল সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু আমরা অবাক হয়ে গেলাম যে রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করার মতো সন্ত্রাসীদের দুঃসাহস কিভাবে হলো। তারা এই রাস্তা কেটে ভেকুয়া নিয়ে এসে, বুলডোজার নিয়ে এসে র্যাবের আন্ডার কনস্ট্রাকশন ক্যাম্প ভেঙে দেওয়ার সাহসটা থেকে পায়। তাদের সাথে কারা জড়িত, এই জায়গার জমি দখলের সাথে কারা জড়িত, এগুলো আমরা এখন ফাইন্ড আউট করেছি। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও কর্মময় জীবনের অবদান নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে পৌঁছে দিতে হবে। তিনি বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি জাপান শাখার উদ্যোগে টোকিওতে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইশরাক হোসেন। তিনি আরও বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইশরাক হোসেনের সহধর্মিণী ব্যারিস্টার নুসরাত খান। সভাপতিত্ব করেন বিএনপি জাপান শাখার সভাপতি মীর রেজাউল করিম রেজা। বর্তমানে আমরা যে অবস্থায় আছি, 17 বছরের যে জঞ্জাল, সেই জঞ্জাল নিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে এবং সেই জঞ্জাল পরিষ্কার করতেও আমাদেরকে কিছুটা সময় লাগবে, এটাই স্বাভাবিক। আপনারা, আমরা যারা বিএনপির নেতা কর্মীরা রয়েছি, আমরা তো শহীদ জিয়ার আদর্শকে ধারণ করি, বাংলাদেশ জাতীয়তাবাদকে ধারণ করে আগামী দিন আমরা রাজনীতি করে দেশকে গড়ে তুলতে চাই। তারেক রহমান সাহেব তার বাবার মতন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে লক্ষ্য রেখেছে এবং বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য যেই পরিকল্পনা উনি করেছে এবং যেই কাজগুলো উনি সামনের দিকে করবে, এটাতে ইনশাআল্লাহ যারা দেশে আছেন এবং বাংলাদেশের বাইরে যারা আপনাদের মতো মানুষ আছে, সবার জন্য ইনশাআল্লাহ আগামী দিনের জন্য অনেক ভালো কিছু করবে। আন্তর্জাতিক প্রসঙ্গ।
ইরানে হামলা চালানো ভুল সিদ্ধান্ত ছিল বলে শেষ পর্যন্ত স্বীকার করে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আমেরিকা হামলা না চালালে ইরান পরমাণু অস্ত্র তৈরি করে ফেলত বলে মন্তব্য করেন তিনি। দেরিতে হলেও ইরানকে চুক্তিতে আসতে হবে, না হলে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে সেটির শেষ দেখে দেওয়ার হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরান যুদ্ধে জড়ানো তাদের ভুল সিদ্ধান্ত ছিল। তবে পরে সাফাই গিয়ে বলেন, ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সেজন্যই এই হামলা। এছাড়াও তিনি জানান, চুক্তির বিষয়ে তাড়াহুড়ো করলে কোনো ভালো ফলাফল আসবে না। আলোচনার মাধ্যমে সময় নিয়ে ওয়াশিংটন তেহরান যুদ্ধের সমাধান করতে হবে। ট্রাম্প জানান, জ্বালানির বাজার নিয়ন্ত্রণে আনতে কিছুটা দ্রুত সমাধানের চেষ্টা করেছিলেন তিনি, আর এভাবে সমাধান না এলে ভিন্ন উপায়ে তা সমাধানের ইঙ্গিত দেন। এদিকে ইরানের বন্দরে ঢোকার সময় আরও একটি বাণিজ্যিক জাহাজকে অচল করে দিয়েছে যুক্তরাষ্ট্র। নৌপথটিতে বড় ধরনের সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন ও ব্রিটেন। যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না বলে আবারও সাফ জানিয়েছে ইরান। হরমুজ প্রণালীতে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ পুনর্ব্যক্ত করার পাশাপাশি জাহাজ চলাচলে কঠোর সতর্কবার্তা দিয়েছে তেহরান। নিয়ম না মানলে কঠোর পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দিয়েছে মুস্তফা খামেনির ইরান। অন্যদিকে লেবাননে স্থল অভিযান বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সামনে কঠিন সময় অপেক্ষমান, একে গুরুত্ব না দিলে ক্ষতি হবে দেশের আর ভবিষ্যৎ প্রজন্মের, বলেছেন প্রধানমন্ত্রী। পেট্রোল, অকটেন ও কেরোসিন লিটারে 5 টাকা করে বেড়েছে। দর অপরিবর্তিত ডিজেলের, কার্যকর আজ থেকেই। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু আজ। সর্বোচ্চ সাজা প্রত্যাশা সরকারের, জানালেন আইনমন্ত্রী। দেশের ইতিহাসে রেকর্ড বাজেট দিতে যাচ্ছে সরকার। আকার বাড়ানোর পাশাপাশি বাস্তবায়নেও সর্বোচ্চ জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।